নমস্কার, আমি তরুণ ঘোষ। ট্রাম্পের নতুন শুল্ক নীতি পুরো বিশ্বকে একেবারে তোলপাড় করে দিচ্ছে। নতুন নতুন সমস্ত দেশকে শুল্কের হার চাপাচ্ছেন, নতুন দেশ অধিকার করার চেষ্টা করছেন। যেমন কানাডাকে উনি বলেছেন অধিকার করে নেবেন, গ্রিনল্যান্ড অধিকার করে নেবেন, পানামা অধিকার করে নেবেন। তারপরে ইউক্রেনকে তো জেলেনস্কিকে একেবারে প্রায় ঘাড় ধাক্কা দেওয়ার মতো অবস্থা। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, তার সঙ্গেও খুব একটা ভালো সম্পর্ক তিনি রাখেননি, তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমাদের যিনি ম্যাক্রন, ফ্রান্সের রাষ্ট্রপতি, ম্যাক্রনের সঙ্গেও তার কথাবার্তা হয়েছেন, কিন্তু ম্যাক্রন খুব খুশি মনে যেতে পারেননি। ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি একটা সংঘাতের জায়গায় চলে গিয়েছে। এই পরিপ্রেক্ষিতে চীন এখন সরাসরি যুদ্ধের হুমকি দিল। চীন বলছে যুদ্ধই যদি শেষ কথা হয় তাহলে পরে তাই সই। মানে ট্রাম্প যদি মনে করেন যে পৃথিবীকে তিনি শাসন করবেন, তাহলে পরে এখন আর সেই দিন নেই। এটা যে খুব সত্যি কথা তা কিন্তু পরিষ্কার। বিশ্ব 50 বছর আগে যে অবস্থায় ছিল, এখন বিশ্ব কিন্তু সেই অবস্থায় নেই। যাদের সঙ্গে ট্রাম্পের লড়াইটা এখন চলছে, যেমন মেক্সিকো, তারপর কানাডা, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং চায়না, ভারত তো আছেই, ভারতের প্রসঙ্গে পরে আসছে। ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু 20 ট্রিলিয়ন ইকোনমি, ওটা ছোটখাটো নয়, 20 ট্রিলিয়ন ইকোনমি। আর তার সঙ্গে ট্যারিফের যুদ্ধে কিন্তু পেরে ওঠা খুব মুশকিল। আর এই ট্যারিফের যুদ্ধ কিন্তু ইউক্রেনের পাশে আরো দাঁড় করিয়ে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নকে। তারা পাশে চেয়েছে ব্রিটেনকে, কিন্তু মুশকিল হচ্ছে ব্রিটেন ব্রেক্সিট করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গিয়েছে। সেক্ষেত্রে তাহলে আবার ব্রিটেনকে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ঢুকতে হবে, কারণ এই যে গোষ্ঠীটা তৈরি হচ্ছে, এই গোষ্ঠীর নেতা কে হবেন? এই মানে দুজনে দৌড়ে আছেন। এক হচ্ছে ম্যাক্রন, ফ্রান্সের প্রেসিডেন্ট, আর এক হচ্ছে কিয়ের স্টারমার, ব্রিটেনের প্রধানমন্ত্রী। এই দুজনের মধ্যে এখন একটা কথাবার্তা চলছে। ব্রিটেন যদি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে না ঢোকে, তাহলে নেতৃত্ব দেবেন ম্যাক্রন, এটাই ঠিক হয়ে রয়েছে। ইতালির মেলোনি দেখা করে গেছেন, কিন্তু তিনি তো ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে যেতে পারবেন না। রইল পড়ে ভারত আর রাশিয়া। রাশিয়ার ওপর থেকে সমস্ত স্যাংশন উনি তুলে নেওয়ার ব্যবস্থা করছেন। ফলে আমেরিকার ঘরে রাশিয়ার যে যেটা আটকে ছিল আমেরিকার ব্যাংকে, সেই ডলারটা ছাড় পেয়ে যাবে। ছাড় পেয়ে গেলে রাশিয়া কিন্তু আমেরিকার সঙ্গে ভালো একটা সম্পর্কের দিকে যাবে। কিন্তু উল্টো দিকে চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো, চীন রাশিয়াকে ছাড়তে চাইবে না, আবার ভারতকে চীন ছাড়তে চাইবে না। কারণ চীন জানে, আগে থেকেই জানতো যে ট্যারিফ যুদ্ধ একটা লাগবে, তার জন্য ভারতের সঙ্গে সম্পর্কটা, ওই বর্ডার ইস্যুটা সে মিটিয়ে নিয়েছে। মিটিয়ে নিয়ে এখন তার অবস্থানটা হচ্ছে, মানে যেটা চাইছে সে হচ্ছে ভারত, চীন এবং রাশিয়া সম্মিলিতভাবে একটা শক্তি গড়ে উঠুক। সেটা আবার ট্রাম্পের পছন্দ না। মধ্যখানে মুশকিলে পড়েছে ভারত। ভারত চাইছে এখন একটা স্থিতিশীল অবস্থায় থাকতে, একটা ব্যালেন্স করে থাকতে চাইছে। আমার চীনের সঙ্গে ব্যালেন্স থাক, রাশিয়া আমার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, তার সঙ্গে একটা আমার সম্পর্ক থাক,
আমেরিকার সঙ্গে আমার সম্পর্ক থাক। ভারতকে কেউ চটাতে চাইছে দুটো কারণে। এক হচ্ছে ভারত হচ্ছে মানে খাদ্য যোগানোর জন্য ভারত হচ্ছে 1 নম্বর জায়গায়, নিজের প্রয়োজন মিটিয়ে ফুড বাস্কেট অফ ওয়ার্ল্ড যাকে বলে ভারত সারা বিশ্বকে কখনো সাহায্য করে যাচ্ছে, কখনো মাল পাঠিয়ে যাচ্ছে ভারতের কনজামশন মেটানোর পরেতেও। এখন ভারতের উনি বলছেন যে রেসিপ্রোকেট, ট্রাম্প যেটা বলেছেন গতকাল মার্কিন কংগ্রেসে, যে রেসিপ্রোকেট হারে আমি শুল্ক বসাবো। ভারত যদি আমার ওপরে যদি 100% শুল্ক বসায়, আমি তাহলে ভারতের ওপরে 100% শুল্ক বসাবো। ভারত যদি আমার ওপরে 25% শুল্ক বসায়, আমিও রেসিপ্রোকালি আমিও 25% শুল্ক বসাবো। ফলে ভারতের হয়ে গেছে এখন খুব মুশকিল। ভারত যদি শুল্ক একেবারে কমিয়ে দেয়, যেমন গাড়ি ফাড়ির ক্ষেত্রে, বিদেশি গাড়ি টাড়ির ক্ষেত্রে 125% শুল্ক রয়েছে, তার কারণ হচ্ছে একটাই, যে দেশীয় যে প্রোডাকশনগুলো আছে সেই প্রোডাকশনগুলো যাতে দেশের মধ্যে শিল্পটা গড়ে ওঠে এবং দেশীয় শিল্প যাতে বাজারটা দখল করতে পারে। এখন আমেরিকা যদি 25% যদি শিল্প ট্যারিফ করে দেয় ভারত, তাহলে পরে কি হবে, আমেরিকান গাড়িগুলো সমস্ত বাজার একেবারে দখল করে নেবে। ভারতবর্ষের গাড়ির বাজার যেগুলো আছে, ভারতবর্ষের গাড়ি, সেগুলো কিন্তু একেবারে মানে উঠে যাওয়ার মতো অবস্থায় হবে, প্রচুর বেকারত্ব বাড়বে। এছাড়াও কিন্তু চাপ পড়বে। এখন যে ট্যারিফটা কমিয়ে দিয়েও ভারত যেটা করে রেখেছে, কখনো 15%, কোনো ক্ষেত্রে 20%, তাতে কিন্তু ট্রাম্প খুশি নন। তার গতকালের বক্তব্য শুনেই বোঝা গেছে যে তিনি বলেছেন রেসিপ্রোকালি আমি চালাবো। বন্ধুত্ব একদিকে, ব্যবসা একদিকে। এবার চীন জানে যে আমার অবস্থা সব থেকে খারাপ। চীনের ওপরে 25% ট্যাক্স অলরেডি লাগিয়ে দিয়েছেন। আগে 15 ছিল, মানে 5% তো আপনার নর্মাল ছিলই, তারপরে প্রথমে লাগিয়েছিল 10%, তাহলে হলো গিয়ে 25, ফের লাগিয়েছেন 10, তাহলে হয়ে গেল 25% ট্যারিফ। যে মালটা সস্তায় চায়না বিক্রি করত, সেই মালটা কিন্তু দাম এবার 100 টাকার মালটা হয়ে যাবে 125 টাকা। ফলে চায়নার বাজারে কিন্তু একটা বিরাট শিল্পের ধস নামবে বিক্রির বাজারে। এই অবস্থায় চায়না একদম আমেরিকাকে সোজা হুমকি দিয়েছে। আজই আনন্দবাজারে একটা খবর বেরিয়েছে, আমেরিকা যদি যুদ্ধই চায় তবে আমরাও এর শেষ দিকে ছাড়ব। ট্রাম্পের সঙ্গে শুল্ক সংঘাত দিয়ে কড়া বিবৃতি দিল চীনা দূতাবাস। আমেরিকা যুদ্ধ করতে চাইলে চীন শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ঘিরে বিতর্কের আবহে অবস্থান বুঝিয়ে দিল চীন। সমাজ মাধ্যম আমেরিকায় চীনা দূতাবাস লিখেছে, আমেরিকা যদি যুদ্ধই চায় তাহলে শুল্ক যুদ্ধ হোক বা বাণিজ্য যুদ্ধ কিংবা অন্য কোনো যুদ্ধ হোক, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত আছি। বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথম ভাষণ দেন ট্রাম্প। যেটা বললাম, মার্কিন প্রেসিডেন্টের ভাষণে ফের উঠে এসছে শুল্ক নীতি প্রসঙ্গ। চীন সহ বিভিন্ন দেশের প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প জানান, ওই দেশগুলি আমেরিকার ওপরে যত বেশি শুল্ক চাপাবে, আমেরিকাও তত শুল্ক চাপাবে। বস্তুত ট্রাম্পের প্রশাসন চীন পণ্যের ওপরে শুল্ক চাপানোর পরে পাল্টা পদক্ষেপ করছে শি জিনপিং এর প্রশাসন। আমেরিকার বেশ কিছু খাদ্যপণ্য এবং বস্ত্রের উপরে আমদানি শুল্ক বৃদ্ধি করেছে বেজিং। এই আবহে বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্প ফের একবার চীন, ব্রাজিল, ইউরোপিয়ান ইউনিয়নের নাম উল্লেখ করে অন্য দেশগুলোকেও শুল্ক নীতি দিয়ে হুঁশিয়ারি দিলেন। ট্রাম্পের এই হুমকির পরেই আমেরিকা চীনা দূতাবাস থেকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখা হলো। চীনা পণ্যের ওপরে ট্রাম্পের শুল্ক নীতি চাপানোর নেপথ্যে অন্যতম কারণ হল মাদক দ্রব্য ফেন্টানাইল। ওয়াশিংটনের বক্তব্য, সীমান্ত দিয়ে ফেন্টানাইল পাচার করতেই শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেজিংকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, চীনে তৈরি বহু অবৈধ ওষুধ মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকা প্রবেশ করলেও বেজিং কোনো পদক্ষেপ করেনি। চীন যতদিন না পর্যন্ত ওই ব্যবস্থা নেবে ততদিন চীনা পণ্যে শুল্ক চাপানো হবে। এই যে মেক্সিকোর সঙ্গে গন্ডগোলটা, সেটা কিন্তু এই ফেন্টানিল নিয়ে। মানে ট্রাম্পের যেটা মানে রাগ,
যে আমেরিকার 25% থেকে 30% যুবক এই ফেন্টানিলের প্রভাবে একেবারে সর্বহারা হয়ে গেছে। তারা শিক্ষা দীক্ষা ছেড়ে দিয়েছে, তারা শুধু নেশা করে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন অব্দি আপনি যেখানে যাবেন দেখবেন ওরা নেশা করে পড়ে রয়েছে। এমন এমন ঘটনা ঘটছে যে সমস্ত রাস্তায় এই সমস্ত নেশা করে যে সমস্ত ছেলেপিলেরা বসে থাকে তাদের ওখান থেকে মার্কিনীরা চলাফেরা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কারণ চুরি ছিনতাই খুন ডাকাতি এই সমস্ত কিন্তু ওখানে চলছে। সমস্তটাই হচ্ছে গিয়ে ওই ফেন্টানিলের প্রভাবে। আর ফেন্টানিল ঢুকছে চীন থেকে মেক্সিকো, মেক্সিকো হয়ে চোরা পথে একেবারে আমেরিকাতে। এটাই হচ্ছে ট্রাম্পের রাগ। ফলে চীনের কথা হচ্ছে তুমি ফেন্টানিল বন্ধ করো, ফেন্টানিল উৎপাদন বন্ধ করো। যদি উৎপাদন করো তোমার দেশে রাখো, তুমি এই ফেন্টানিলকে তুমি অন্য দেশে পাঠাবে না, পৃথিবীর কোনো দেশে পাঠাবে না। শুধু মেক্সিকো নয়, আমেরিকা নয়, পৃথিবীর কোনো দেশে পাঠাবে না। এইবার চীনের বক্তব্য হলো যে আমাদের এখানে ওষুধ তৈরি হয়, ফেন্টানিল যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের পশু খাদ্যে ব্যবহারের জন্য কিছু কিছু ফেন্টানিল তৈরি হয়। ফেন্টানিলটা মোটামুটি ওই সাপের বিষ থেকে তৈরি হয়। ফেন্টানিলটা খুব কড়া ডোজের ওষুধ আর কি, সেটা মানে একটা মাদকের মতো এই আমেরিকার যুবকেরা এটা ইউজ করে। ফলে এই যে একটা যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছে না, কূটনৈতিক যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ যেটা তৈরি হয়েছে। একদিকে উনি খেপিয়ে দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নকে, খেপিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ডকে, খেপিয়ে দিয়েছেন পানামা নেওয়ার হুমকি দিয়ে, খেপিয়ে দিয়েছেন মেক্সিকোকে, খেপিয়ে দিয়েছেন কানাডাকে, তারপরে তো আফ্রিকা থেকে আরম্ভ করে কোনো দেশ বাকি নেই। এদিকে রয়ে গেল রাশিয়া। শুধু রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখে এখন এই যে জেলেনস্কি মধ্যখানে পড়ে রয়েছে। জেলেনস্কিকে আমেরিকা বাইডেন কি করেছে, চর্চা বেটা সুলি পে রাম তেরা ভালা করে, বেটা তো সুলিতে চলে গেছে। এবার তো আমেরিকা বাইডেন প্রশাসন চলে গেছে, আমেরিকা তো ট্যাপ বন্ধ করে দিয়েছে, ট্রাম্প বন্ধ করে দিয়েছে, 1 পয়সা আর দেবে না ঘোষণা করে দিয়েছে, সমস্ত রকম সাহায্য বন্ধ। ফলে ইউরোপিয়ান ইউনিয়নে এসে চাপ পড়েছে, ইউরোপিয়ান ইউনিয়নকে যুদ্ধটা চালিয়ে যেতে হবে। এদিকে ট্রাম্প আবার বলে দিয়েছে যে আমি ন্যাটো থেকে পয়সা আর দেবো না, ন্যাটো তোমাদের পয়সা খরচা করো, তোমরা চালাও। ফলে ন্যাটোকে চালাতে গেলে আবার ইউরোপিয়ান ইউনিয়নকে অনেক পয়সা ঢালতে হবে। কারণ ইউরোপিয়ান ইউনিয়নের ভয়, ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে এত ছোট 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 দেশ রয়েছে না, সেই দেশগুলোর নিজস্ব কোনো শক্তি নেই। ন্যাটো একটা শক্তি তৈরি, মানে এর সৈন্যবাহিনী একটা করা হয়েছে যে তৃতীয় বিশ্ব বা দ্বিতীয় বিশ্বের কোনো দেশ যদি তার উপরে আক্রমণ করে তাহলে একজনের উপর আক্রমণ সম্মিলিত আক্রমণ বলে ধরা হবে এবং ন্যাটো বাহিনী তার মোকাবিলা করবে। সেখান থেকে ট্রাম্প যদি বেরিয়ে আসেন তাহলে পরে ওই ন্যাটোকে চালাতে হবে পুরো ইউরোপিয়ান ইউনিয়নকে। যদি ইউরোপিয়ান ইউনিয়নের অবস্থা এখন খারাপ, কিন্তু যেহেতু 20 ট্রিলিয়ন তাদের ইকোনমি, ফলে তাদের উপরে খুব একটা যে আঘাত একেবারে এসে পৌঁছাবে তা নয়। এদিকে ওপেককে দিয়ে, মানে আরব দেশগুলোকে নিয়ে, যারা তেলের দেশ আছে, ওপেককে নিয়ে একটা বৈঠক করে নিয়েছেন ট্রাম্প, দিয়ে চাপ দিয়েছেন যে তেলের দাম কমাও। তেলের দাম কমালে পরে দেশের অর্থনীতি স্থিতিশীলতা আসবে। তেলের দাম অলরেডি $68 ব্যারেলে চলে এসেছে, 68 সামথিং এসে গেছে। এতে হবে কি, দেশে বিভিন্ন দেশে কাঁচা তেল কম পয়সায় পাওয়া যাবে। কিন্তু শুধু তেলের ওপর নির্ভর করে ট্রাম্প কি অর্থনীতি বাঁচাতে পারবেন? আমেরিকায় যা মানে লোকজন আছে, তার যা উৎপাদন, তাতে কিন্তু আমেরিকা চলে না। আমেরিকার প্রধান আয়ের উৎস হচ্ছে অস্ত্র বেচা। যদি যুদ্ধই না হয় তাহলে পর অস্ত্র বেচবে কোথায়? আর যুদ্ধ যদি হয়, ট্রাম্পের কাছ থেকে যদি, আমেরিকার কাছ থেকে কেউ যদি অস্ত্র না কেনে, তাহলে ট্রাম্পের কি অবস্থা হবে? রেসিপ্রোকালি উনি সমস্ত কিছু করছেন, তো এবার রেসিপ্রোকালি যখন ওনার দিকে যখন উল্টো তীরটা যাবে তখন ট্রাম্প সামলাতে পারবেন তো? ফলে এই প্রশ্ন কিন্তু এখন ট্রাম্প বুঝতে পারছেন না
তিনি কিন্তু মুশকিলে পড়বেন ভবিষ্যতে। আজকে যেটা উনি পৃথিবীর বুকে চাবুক চালাচ্ছেন, সেই চাবুক ফিরে না ওনার ওপরে আসে। এখন ভবিষ্যৎ কি বলবে সেটা দেখা যাক। এখন ভারতের সমস্যা যেটা হলো যে একটা বাংলাদেশ ঘাড়ের ওপরে চেপে রয়েছে। এই বাংলাদেশের সমস্যা যতক্ষণ না ভারত মেটাতে পারছে, ততক্ষণ ভারত একদম ঠান্ডা মাথায় এই শুল্ক নীতি নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার জায়গায় ভারত পৌঁছাতে পারছে না। ফলে বাংলাদেশকে আগে সেটেল করবে, সেটেল করে তারপরে ভারতবর্ষ এই সমস্যার দিকে মাথা লাগাবে। আপাতত ব্যালেন্স করে ভারত চলছে, যাতে সব পক্ষ সমান অবস্থায় থাকে, তাদের সঙ্গে সমান ব্যবহার থাকে। এখন ট্রাম্প ভারতবর্ষে আসছেন, সেটা মার্চেই আসবেন, উনি ঘোষণা করে দিয়েছেন মার্চে আসবেন। এখনো ডেডলাইন ঠিক হয়নি। হাসিনাকে ফেরানোর ব্যাপার আছে, হাসিনাকে ফেরানোর ব্যাপারে ট্রাম্প বলে দিয়েছেন যে আমি ফিরি তারপরে। এবার ট্রাম্প হঠাৎ কেন আসছেন, হঠাৎ ছুটে আসছেন কেন? এপ্রিল মানে হাসিনার সঙ্গে সম্ভবত দেখা করবেন, কেন দেখা করবেন? আর একটা শোনা যাচ্ছে আমাদের ওই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, তাকে নাকি ডেকে পাঠিয়েছেন। তাকে ডাকার কথা ছিল, আমি লিখেছিলাম, একটা ভিডিও আমি করেছিলাম, ইউনুস হাজির হোক, সেটা নাকি শোনা যাচ্ছে যে ডেকে পাঠিয়েছেন। এখন হয় ওখানে ওয়াশিংটনে ডেকে পাঠাবেন, আর না হলে যদি ভারতবর্ষে আসেন তাহলে ভারতবর্ষে এখন ডেকে পাঠাবেন যে আমার এখানে এসব। তার কারণ হচ্ছে ট্রাম্পকে বলেছেন মিথ্যাবাদী। ওই $29 মিলিয়ন যেটা বাংলাদেশকে দেওয়া হয়েছিল, সেই $29 মিলিয়ন সপক্ষে নাকি মানে কোন রকম মানে দলিল নাকি আমেরিকা দাখিল করেনি। মানে এই নিয়ে পররাষ্ট্রমন্ত্রী অনেক মন্তব্য করেছেন, সেটা নিয়ে আমি বিকেলবেলা ভিডিওটা করব। এই ভিডিওটা শুধু বিশ্ব অর্থনীতি নিয়ে আমি একটা ছোট ভিডিও করলাম, সবার সুবিধার জন্য একটা ছোট মাপের একটা ভিডিও করে একটা কম্প্যাক্টে একটা করে দিলাম, সবাই একটু জানুক ব্যাপারটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।